শুভ সকাল। আজকে আমাদের ক্লাস নাম্বার 5, বেসিক্যালি বিজনেস স্টাডিজ ফর ইঞ্জিনিয়ার্স। আফটার লং ভ্যাকেশনের পর আমরা আবার নতুন করে আজকে ক্লাস শুরু করব। আগে যে ক্লাসগুলো হয়ে গেছিল সেখানে আমরা ইনিশিয়াল কিছু টপিক নিয়ে ডিসকাস করেছিলাম। Today we will discuss some of the topic related to your syllabus. Though this is a very long vacation, that's why we will continue for a short period of time in today's session, and you will basically involve yourself in ice breaking. That means your long time vacation will come to an end and you'll give some refreshment for different activities, because when we will involve ourselves in on type activities, then we may get bored. That's why today's class will not be so much longer as long as we had experienced in the earlier classes. So don't get so much nervous about today's class, because everything we'll cover will be so much clear, and in that way we will proceed. Because in today's online class and in the past classes we experienced so many problems from you people, and that's why we like to cover every aspect very slowly, and we will also consider some considerable gap from one classes to another. Within this time, I think you will cover the topics that I will cover. At the same time, you will go for some topics that may be covered in the next classes. And আপনাদের যে ক্লাস সেটা বেসিক্যালি আগের ক্লাসের পরবর্তীতে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এর কম্বিনেশনে আপনাদের কোর্সের নাম বিজনেস স্টাডিজ ফর ইঞ্জিনিয়ার্স। We covered basically the introductory topic, and today I will finish introduction part, and this is under chapters 5 in your book, but it is a very introductory. And যদিও আপনাদের এটা পঞ্চম ক্লাস, আমরা আশা করব যদিও ভ্যাকেশন হয়ে গেছে 7টা ক্লাসে পরে সিটি নেওয়ার কথা, 9টা কিংবা 10টা পরে একটা সিটি নিয়ে ফেলবো, নইলে আপনাদের জন্য পরবর্তী সিটিগুলো প্রেসার হয়ে যাবে। এবং আমরা খুব ইজিলি কভার করব টপিকগুলো, যেহেতু আপনারা আইআইটির স্টুডেন্ট এবং আপনাদের জন্য এটা তেমন বেশি গুরুত্ব বহন করে না, আবার কমও না। যেহেতু আপনারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করবেন, এর জন্য আপনাদের এই বিষয়ে বেসিক আইডিয়া থাকা দরকার। অ্যান্ড মেশিন লার্নিং আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাট অ্যাপ্লিকেশনটা আপনার কোথায় করবেন, বিজনেস সেক্টর অর এনি আদার টাইপস অফ অর্গানাইজেশন, সেখানে কি কাজ হয় সে সম্পর্কে আপনাদের ওভারঅল আইডিয়ার জন্যই এই যে আমাদের কোর্সটা ডেভেলপ করা হয়েছে। সো আপনারা আশা করি সবাই ভালো আছেন। দো অনলাইন ক্লাস আমাদের দেশের প্রেক্ষাপটে ক্যান বি সে দ্যাট on-way communication because of internet connection and remote location of students from communication technology. Basically আপনারা মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন, এই জন্য ছবি থেকেও দূরে থাকেন, দ্যাট মিনস ভিডিওটা আপনারা কভার করেন না। আপনাদের আগের ক্লাসে যেটা কভার হয়েছিল ম্যানেজমেন্ট, definition of management, functions, principles of management, scientific management rules, and cultural diversity, and we also went for ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্ড আপনারা সবাই জানেন যে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ম্যানেজমেন্ট হচ্ছে মূলত এক্সিকিউশন লেভেল, দ্যাট মিনস আপনি যখন কাজ সম্পাদন করে থাকেন তারা হচ্ছে ম্যানেজারাল অ্যাক্টিভিটিস সম্পাদন করে থাকেন, and those people who involved in decision making are called administrator.
অ্যান্ড সেখানে আমরা এক্সাম্পল হিসেবে ইনক্লুড করেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, treasurer, pro-vice chancellor or registrar administrator, and all the people follow their directions. That means you can also say principles or rules. That is called executive body and management. And যখন আপনারা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবেন সেখানে আপনাদের এই রুলসগুলো ফলো করতে হবে, কারণ একটা ইনস্টিটিউশন কিংবা ফ্যামিলি কিংবা আপনি যখন অর্গানাইজেশনে কাজ করবেন তখন সেখানকার রুলস এবং রেগুলেশন ফলো করা আপনার জন্য অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়। যখন আপনি থাকবেন না, দ্যাটস ফাইন, আপনার জন্য কোনো রেসপন্সিবিলিটি নেই। এখন এই রুলস এবং রেসপন্সিবিলিটির উপর ভিত্তি করে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য সম্পাদন করে থাকে। সেটাকে আমরা, আপনারা সবাই জানেন, গ্লোবালাইজেশনের কারণে। দ্যাট মিনস আমরা বিশ্বের যে কোনো প্রান্তে উই ক্যান রিচ within a shortest period of time and communicate with each other. And ব্যবসার ক্ষেত্রেও এটা কথা বলার মতো অত দ্রুত সম্ভব না হলেও পূর্বের চেয়ে বর্তমানে people are so much faster in investing in different countries and extending their businesses. Suppose Unilever Bangladesh Limited বাংলাদেশে তাদের একটা ফ্র্যাঞ্চাইজি স্থাপন করেছেন, এই জন্য এটাকে ইউনিলিভার বাংলাদেশ নামকরণ করা হয়েছে, বিকজ ইউনিলিভার বাংলাদেশের কোনো মাদার ফ্যাক্টরি না। তেমনিভাবে প্রাণ বাংলাদেশের মাদার ফ্যাক্টরি, এটা যখন ইন্ডিয়া কিংবা মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসা সম্প্রসারিত করবে সেটা তাদের জন্য ইন্টারন্যাশনাল বিজনেস। তেমনিভাবে ইউনিলিভার বিজনেস বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনাল বিজনেস। কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস সম্পাদন করতে গিয়ে একটা প্রতিষ্ঠান বিভিন্নভাবে তার বিনিয়োগ কার্য সম্পাদন করতে পারে। যেমন আপনি ধরুন আপনি প্রাণ কোম্পানি অথবা আপনি তাহমিদ অ্যান্ড এন্টারপ্রাইজ নামক একটা প্রতিষ্ঠান স্থাপন করলেন। সেখানে আপনি যখন আপনার মূলধন অন্য কোনো দেশে বিনিয়োগ করবেন তখন সেটা ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে। দ্যাট মিনস আপনি ইন্টারন্যাশনাল বিজনেস সম্প্রসারণের জন্য আপনার ইনভেস্টমেন্টকে আপনার অর্থকে অন্য দেশে বিনিয়োগ করেছেন। দ্যাট মিনস আপনি ফাইন্যান্স করেছেন। এই ফাইন্যান্সটাকে আমরা সংক্ষেপে ফরেন ইনভেস্টমেন্ট নামে আখ্যায়িত করে দিই। সো ফরেন ইনভেস্টমেন্ট মিনস investing your money to continue or start any business in a country outside the territory of your own country. এটা যদি আমরা বাংলা একটু সহজ করে বলি, ইন্টারন্যাশনাল বিজনেস বলতে বোঝানো হয়েছে আপনার নিজের দেশের অর্থ অন্য কোনো দেশে আপনি যখন বিনিয়োগ করবেন, কোনো ব্যবসা প্রচলিত আছে সেটা পরিচালনার জন্য অথবা নতুন করে কোনো ব্যবসা পরিচালনার জন্য, তখন সেটাকে ফরেন ইনভেস্টমেন্ট বলা হয়। নতুন করে ব্যবসা হতে পারে, আপনি তাহমিদ অ্যান্ড এন্টারপ্রাইজ, আপনার মূলধন রয়েছে পর্যাপ্ত পরিমাণে, আপনি বিনিয়োগ করেছেন মিডল ইস্টের কোনো একটা কেএফসিতে ইনভেস্ট করতে চাচ্ছেন, সেখানে সরাসরি আপনি পার্টনার হিসেবে জয়েন করেছেন। দ্যাট মিনস পার্টনারশিপ হিসেবে, সেটা আপনার জন্য ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে। দ্যাট মিনস ইউ আর গোয়িং টু স্টার্ট or invest your money in an existing business. এখন আপনি যদি কেএফসিতে ইনভেস্ট না করে আপনি নতুন করে কোনো একটা প্রতিষ্ঠান স্থাপন করলেন, দ্যাট মিনস আপনার নিজের নামে তাহমিদ অ্যান্ড এন্টারপ্রাইজ কেএসি লিমিটেড, দ্যাট মিনস সৌদি আরবিয়া লিমিটেড, তখন সেটা হবে আপনার গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, সেটাও আপনার ইনভেস্টমেন্ট হতে পারে। সেই ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্টকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দ্যাট মিনস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় যখন আপনি সরাসরি আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন, এটা হতে পারে আপনি নতুন করে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন অথবা আপনি নতুন ব্যবসা স্থাপন করেছেন। যেটা একটু আগে আমি বলেছিলাম, আপনি কেএফসিতে আপনি ইনভেস্ট করেছেন, দ্যাট মিনস এক্সিস্টিং কোম্পানি, আপনি পার্টনার হিসেবে আপনার নামকে ইনক্লুড করেছেন এবং বিজনেস সম্প্রসারিত করেছেন, সেটা হচ্ছে ইওর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট।
আবার আপনি যদি নতুন করে তাহমিদান এন্টারপ্রাইজ কেএসসি লিমিটেড শুরু করেন, সেটা হবে আপনার জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। বাট ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হচ্ছে যখন কেএফসি তার প্রতিষ্ঠানের শেয়ার কিংবা ডিবেঞ্চার মার্কেটে ছাড়বে এবং তার বিনিময়ে সে বাজার থেকে অর্থ, দ্যাট মিনস ফাইন্যান্স করে, যেমন বাংলাদেশে বেক্সিমকো, আরএফএল কিংবা স্কোয়ার গ্রুপ, তারা মার্কেটে তাদের শেয়ার রয়েছে। শেয়ারে যখন আপনি বিদেশে কিংবা বিদেশের কোনো ফরেন ইনভেস্টর তার অর্থ বিনিয়োগ করবে, এক্সিস্টিং কোম্পানির ক্ষেত্রে অবশ্যই হতে হবে, তখন সেটাকে বলা হয় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। সো এক কথায় আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে বোঝাই আপনার অর্থ সরাসরি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা, সেটা হচ্ছে আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সেটা এক্সিস্টিং কোম্পানিতেও হতে পারে, আপনি পার্টনার হিসেবে আপনাকে জয়েন করতে পারেন, অথবা নতুন কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেটা আপনি পার্টনারশিপেও করতে পারেন, সোল প্রোপ্রাইটারশিপ, দ্যাট মিনস এক মালিকানা আপনি নিজেও করতে পারেন। কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হতে হলে আপনাকে অবশ্যই এক্সিস্টিং কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, কারণ ফরেন পোর্টফোলিও ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শেয়ার এবং ডিবেঞ্চারে ইনভেস্ট করতে হবে। নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর আপনি সেখানে শেয়ার এবং ডিবেঞ্চার ক্রয় করতে পারবেন। স্পন্সরশিপ ইনভেস্টর অথবা স্পন্সরশিপ শেয়ার হোল্ডার তারাই যারা প্রতিষ্ঠান শুরুর দিকেই কাজ করে থাকে, তারা হচ্ছে স্পন্সর। সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও ইনভেস্টমেন্টে আসবেন না। এখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা এক কথায় বুঝলাম সরাসরি ইনভেস্ট করা শেয়ার এবং ডিবেঞ্চার ব্যতীত, এটা এক্সিস্টিং কোম্পানিতেও হতে পারে, অর আপনি নতুন করে কোনো প্রতিষ্ঠান স্থাপনও করতে পারেন। পোর্টফোলিও মিনস আপনাকে অবশ্যই এক্সিস্টিং কোম্পানি হতে পারে এবং ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর মানি ইন দ্য ফর্ম অফ শেয়ার অর ডিবেঞ্চার। দ্যাট মিনস আপনি ইউ ক্যান নট ইনভেস্ট ইউর মানি ডিরেক্টলি টু help to continue production, but portfolio investment will also help to continue production, but it must be in the form of share or debenture, and it must be listed in the stock exchange company. স্টক এক্সচেঞ্জ এই প্রতিষ্ঠানকে অবশ্যই এনলিস্টেড হতে হবে, এটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কন্ডিশন। দেন আমরা যদি নেচার বাদ দিয়ে ইনভেস্টমেন্টের নেচার অনুযায়ী দুই ভাবে হতে পারে। এখন কি পরিমাণ আমি অর্থ বিনিয়োগ করব তার উপর ভিত্তি করে একটা ইনভেস্টমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। মিনিমাল গ্লোবাল ইনভেস্টমেন্ট, এটা আপনার খুব নাম দিয়েই বুঝেছেন, মিনিমাম খুব সামান্য পরিমাণ, যত কম পরিমাণ ইনভেস্ট করে একটা প্রতিষ্ঠান আপনি একটা দেশে ব্যবসা শুরু করতে পারেন, সেটা হচ্ছে মিনিমাল গ্লোবাল ইনভেস্টমেন্ট। অ্যান্ড সিগনিফিকেন্ট, আপনি পর্যাপ্ত পরিমাণ, যত বেশি পরিমাণ আপনি ইনভেস্ট করতে পারেন, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট গ্লোবাল ইনভেস্টমেন্ট। সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বর্তমানে কোনো দেশ তেমন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে না, কিন্তু আপনি একটা দেশের সিটিজেন হওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন কানাডায় আপনি 50,000 অথবা 40,000 ডলার ইনভেস্ট করে আপনি সিটিজেনশিপও নিতে পারবেন এবং সেখানে ব্যবসা শুরু করতে পারবেন। সেটাকে বলা হয় মিনিমাল গ্লোবাল ইনভেস্টমেন্ট, বৈশ্বিক সর্বনিম্ন ইনভেস্টমেন্ট, যেটা ওই দেশে আপনি ইনভেস্ট হওয়ার জন্য এবং সিটিজেন হওয়ার জন্য আপনাকে এটা ইনভেস্ট করতেই হবে। ইউএসএ ক্ষেত্রে মাঝে মাঝে আপনারা দেখবেন বিভিন্ন নিউজে এ ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়ে থাকে। বাট সিগনিফিক্যান্ট দ্য ম্যাক্সিমাম অর হিউজ অ্যামাউন্ট অফ মানি, ম্যাক্সিমাম বলতে বর্তমান ওয়ার্ল্ডে কোনো টার্ম বর্তমানে প্রচলিত নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা দেশ চাচ্ছে তার দেশে পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক বিনিয়োগ হোক, সেটা অর্থনৈতিক কার্যক্রমকে সম্প্রসারিত করবে এবং এমপ্লয়মেন্ট রেট বৃদ্ধি পাবে এবং প্রোডাকশন এবং জিডিপি একই সাথে বৃদ্ধি পাবে। সো সিগনিফিক্যান্ট মিনস the huge amount of investment that an institution, organizations or individual invest in the global market other than his own territory of his country. নিজের দেশ ব্যতীত অন্য কোনো দেশে যে বেশি পরিমাণ বিনিয়োগ করা হয় সিগনিফিক্যান্ট, অ্যান্ড মিনিমাম হচ্ছে সর্বনিম্ন যেটা করতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার মিনিমাল এবং সিগনিফিক্যান্ট, দিস টু টার্ম, এটার উপর ভিত্তি করে কতগুলো টার্ম আবার ইনভেস্টররা এবং ওয়ার্ল্ড বিজনেসম্যানরা ডেভেলপ করেছে। গ্লোবাল সোর্সিং,
গ্লোবাল সোর্সিং বেসিক্যালি মিনিমাল গ্লোবাল ইনভেস্টমেন্ট। আপনি যত কম পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটা দেশ থেকে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন অথবা আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন, সেটাই হচ্ছে গ্লোবাল সোর্সিং। দ্যাট মিনস আপনি কি পরিমাণ সর্বনিম্ন অর্থ কিংবা সম্পদ বিনিয়োগ করে কোনো দেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন অথবা আপনি পণ্য আদান প্রদান করতে পারেন। দিস ইজ কল্ড গ্লোবাল সোর্সিং। এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং, এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং, গ্লোবাল সোর্সিং মূলত এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং এর মতোই, কিন্তু এক্সপোর্ট এবং ইম্পোর্টে মিনিমাল বলে কথা থাকে না, এখানে আপনি ব্যবসাকে আরেকটু সম্প্রসারিত করে ফেলেছেন। গ্লোবাল সোর্সিং mainly restricted to purchase any product or any services. সাপোজ আপনার বাংলাদেশে রাইসের প্রবলেম দেখা দিয়েছে, এখন একটা এলসি করার জন্য আপনাকে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করতে হবে, আপনি ইচ্ছা করলে $10 ইনভেস্টমেন্ট করতে পারবেন না। দিস ইজ বেসিক্যালি গ্লোবাল সোর্সিং। অ্যান্ড এক্সপোর্টিং মিনস আপনার দেশ থেকে প্রোডাক্ট অন্য দেশে রপ্তানি করা, যেমন আরএমজি ফ্যাক্টরিগুলো করে থাকে, লেদার ইন্ডাস্ট্রি করে থাকে, ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিজ ইন আওয়ার কান্ট্রিজ, তারাও এক্সপোর্ট করে থাকে। অ্যান্ড ইম্পোর্টিং মিনস অন্য দেশ থেকে আপনি যখন প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। ইট বেসিক্যালি হ্যাপেন্স আপনি যখন রাইস আমদানি করে থাকেন ইন্ডিয়া থেকে, আপনি পেঁয়াজ আমদানি করে থাকে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে, these are called importing. Licensing and franchising, these are two interesting topic. Licensing basically called যখন আপনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড যখন বাংলাদেশে তার ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করবে, তখন তাদের বিজনেস ফরম্যাট যেটা রয়েছে সেটা যখন পরিবর্তন করে ফেলবে, সাপোজ আমেরিকায় এক ধরনের, বাংলাদেশে এক ধরনের, এবং অস্ট্রেলিয়াতে এক ধরনের, জার্মানিতে এক ধরনের, দিস ইজ কল্ড লাইসেন্সিং। অ্যান্ড ফ্রাঞ্চাইজিং এর ক্ষেত্রে আপনার বিজনেস ফরম্যাট চেঞ্জ করতে পারবেন না, দিস ইজ কল্ড ফ্রাঞ্চাইজিং। লাইসেন্সিং এর এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, তারা কিংবা গ্লাক্সোসের কিংবা হরলিক্স, গ্লাক্সোস কিংবা হরলিক্স, তারা কিন্তু ইউকেতে যে টাইপের অ্যাডভার্টাইজমেন্ট কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে, বাংলাদেশে সে কিংবা ইন্ডিয়া সেটা ফলো করে না। বাংলাদেশে দেখবেন তাদের অ্যাডভার্টাইজিং এর ধরন হচ্ছে টলার, স্ট্রঙ্গার অ্যান্ড শার্পার, কিন্তু ইউকেতে তারা সঠিক কথাটাই বলে থাকে এবং যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে প্রোডাক্টে ঠিক সেই কথাটাই বলে থাকে। অ্যান্ড আপনারা দেখবেন ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি, তারা বলে থাকে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কিন্তু ইউকে কিংবা আমেরিকা কিংবা জার্মানিতে এই ওয়ার্ডটা তারা ইউজ করতে পারে না, আপনাকে প্রুভ করতে হবে। দ্যাট মিনস ইউ উইল ফাইন্ড সাম চিট ইন ডুইং বিজনেস ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ, বাট ইউ উইল নট ফাইন্ড ইট। দ্যাট মিনস বিজনেস ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে in licensing ক্ষেত্রে। আর ফ্র্যাঞ্চাইজিং, you will find PepsiCo, Coca-Cola, they are doing the same job across the world. সব দেশে তাদের অ্যাডভার্টাইজিং এর ধরন, মার্কেটিং এর ধরন সবকিছু একই ধরনের। দিস ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজিং। দ্যাট মিনস আপনার ব্যবসায়ের কাঠামো, কার্যক্রম এবং অবস্থা কোনো কিছু যখন চেঞ্জ হবে না, দেন ইট ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজিং, কিন্তু একই নামে চলতেছে। একটা দেশ অন্য দেশে বিজনেস করতেছে লাইসেন্সিং এর মাধ্যমে। সাপোজ আপনি নিয়ে আসবেন, আপনি তাহমিদুর রহমান অথবা তাহমিদ এন্টারপ্রাইজ, অন্য কোনো দেশ থেকে আপনি একটা লাইসেন্স নিয়েছেন, তাদের ব্যবসায়ের ধরনটাই আপনি চেঞ্জ করেছেন। সাপোজ হরলিক্স এর কি কি উপাদান আছে এই বিষয়ে আপনি কোনো কিছু ফরম্যাটে অ্যাডভার্টাইজিং ভুল বা সঠিক ইনফরমেশন দিয়ে আপনি যখন ব্যবসা পরিচালনা করবেন, ফরম্যাট চেঞ্জ করে, দেন ইট ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজিং, লাইসেন্সিং সরি। আর আপনি যখন ব্যবসায়ের ধরনটাই তাহমিদ এন্টারপ্রাইজ, কোকাকোলা থেকে নিয়ে এসে পরিবর্তন করতে পারবেন না এবং ব্যবসা করেন, দেন ইট ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজিং। কিন্তু এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে তারা সরাসরি ইনভেস্ট করে থাকবে, এক্ষেত্রে লাইসেন্স কিংবা ফ্র্যাঞ্চাইজিং এর শর্ত থাকবে না। আপনি সরাসরি জার্মান কিংবা জাপান থেকে কার এনে আপনি নিজের গোডাউনে রাখবেন এবং আপনি বিক্রি করবেন তাহমিদ এন্টারপ্রাইজ। আপনি তখন বলবেন না এটা হচ্ছে টয়োটা গ্রুপ অফ কোম্পানির একটা আউটলেট, আপনি বলবেন তাহমিদ এন্টারপ্রাইজ এইসব প্রোডাক্ট সেল করে থাকে, সেটা হচ্ছে
ইম্পোর্টিং এন্ড লাইসেন্সিং এর ক্ষেত্রে আপনার তাহমিদ নামটা থাকবে না, আপনার নামটা থাকবে হরলিক্স অথবা গ্লাক্সোস অথবা ফ্রাই অ্যান্ড লাভলি শোরুম অথবা সিঙ্গার শোরুম। দিস ইজ লাইসেন্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজিং এর ক্ষেত্রে আপনি বিজনেস ফরম্যাটটা চেঞ্জ হবে না। আপনি কোকাকোলা শোরুম অথবা কোকাকোলা ফ্র্যাঞ্চাইজার, আপনারা শুধু এটা ডেলিভারি দিয়ে থাকেন তাদের কাছ থেকে সবকিছু নিয়ে এসে। দিস আর দ্য ডিফারেন্স লাইসেন্সিং, ফ্র্যাঞ্চাইজিং, এক্সপোর্টিং অ্যান্ড গ্লোবাল সোর্সিং। এখন আপনি যখন একটা দেশে কিংবা দেশের মধ্যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন, তখন এক্সিস্টিং বিজনেসের ক্ষেত্রে আপনি তো ব্যবসা শুরু করলেন, কিন্তু যখন আপনি একাধিক ব্যক্তি একত্রিত হয়ে অথবা আপনি একজন এক্সিস্টিং ব্যবসায়ী ব্যবসা শুরু করেন, তখন তার উপর ভিত্তি করে একটা ব্যবসা বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্স মানে অ্যালিয়েন্স মানে কি আপনার মিত্রতা। স্ট্র্যাটেজিক মানে হচ্ছে কৌশলগত মিত্র। আপনি যখন দুই বা ততোধিক ব্যক্তি অথবা আপনি কৌশলগতভাবে কোনো ব্যবসা পরিচালনা করবেন অথবা কারোর সাথে কার্যক্রম সম্পাদন করবেন, then it is called strategic alliance. Strategic alliance can be joint venture, merger or acquisition. Suppose তাহমিদ and শুভ ভৌমিক, তাদের দুইটা কোম্পানি রয়েছে। সাপোজ তারা দুইজনই কাজ করে, হচ্ছে একজন হচ্ছে বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস প্রডিউসার আর একজন হচ্ছে ফার্মাসিউটিক্যালস। এখন তারা তাদের যে ব্যবসা সম্প্রসারণ করার জন্য তারা চাইলো আমরা আরএমজি থেকে এবং ফার্মাসিউটিক্যালস থেকে আমরা কিছু কনজিউমার প্রোডাক্ট উৎপাদন করব, যেমন আপনি ধরেন অয়েল, সোপ অ্যান্ড কসমেটিক্স প্রোডাক্ট। দিস আর অল কনজিউমার প্রোডাক্ট তারা উৎপাদন করবে। এজন্য নতুন করে তারা দুইজনে সমানভাবে অথবা অসমানভাবে বিনিয়োগ করে একটা নতুন ব্যবসা স্থাপন করলো, দেন ইট ইজ কল্ড জয়েন্ট ভেঞ্চার। কোনো একাধিক এক্সিস্টিং কোম্পানি যখন একত্রিত হয় তাদের এক্সিস্টিং ব্যবসা থাকবে, বিদ্যমান থাকা অবস্থায় নতুন করে মূলধন বিনিয়োগ করে একাধিক প্রতিষ্ঠান যখন নতুন কোনো ব্যবসা নতুন নামে শুরু করে, দেন ইট ইজ কল্ড জয়েন্ট ভেঞ্চার। টার্ম শুড বি ক্লিয়ার। জয়েন্ট ভেঞ্চার হচ্ছে আপনার দুইজন তাহমিদ এবং জয় ভৌমিক নতুন করে একটা ব্যবসা শুরু করেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দিয়েছেন সানজা। সেখানে আপনারা কি করতেছেন, সেখানে আপনারা কনজিউমার প্রোডাক্ট উৎপাদন করেন। আপনাদের এক্সিস্টিং প্রতিষ্ঠানও রয়েছে এবং নতুন করে আরো একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, দেন ইট ইজ কল্ড জয়েন্ট ভেঞ্চার। when two or more firms combine together or invest together to start a new business but keeping their business running, then it is called joint venture. তাদের এক্সিস্টিং বিজনেসও থাকবে এবং নতুন করে একটা বিজনেস একত্রিত হয়ে সম্প্রসারণ করবে, দেন ইট ইজ কল্ড জয়েন্ট ভেঞ্চার। আপনি তাহমিদুর রহমান, আপনি সাপোজ মনে করেন আপনার আরএমজি ইন্ডাস্ট্রি রয়েছে, আপনি নতুন করে একটা বিজনেস শুরু করতে পারেন ফার্মাসিউটিক্যালস। ইটস আপ টু, এটা জয়েন্ট ভেঞ্চার হবে না, ইট উইল বি গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। নতুন করে আপনি ইনভেস্ট করেছেন, যখন দুজন ব্যক্তি একত্রিত হবে, এখানে গ্রিনফিল্ডটা আমি লিখি নাই, দুজন ব্যক্তি একত্রিত হলেই নতুন ব্যবসা শুরু করেছেন, দেন ইট ইজ কল্ড জয়েন্ট ভেঞ্চার। এবং ব্যবসায়ের ধরনটা আপনাদের এক্সিস্টিং বিজনেস থেকে ভিন্ন হতে হবে। দেন উইল গো ফর মার্জার। মার্জার জয়েন্ট ভেঞ্চার থেকে ভিন্ন। এখানেও তাহমিদ এবং জয় ভৌমিক দুইটা প্রতিষ্ঠান, ওয়ান ইজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আরএমজি ইন্ডাস্ট্রিজ। বর্তমান করোনাকালীন সময় কোনো ভ্যাকসিন নেই, কিন্তু আপনার ফার্মাসিউটিক্যাল, আপনার যে ডাক্তারের যে পোশাক পিপিই সেগুলোর ডিমান্ড অনেক বেশি। এখন আপনি জয় ভৌমিক কি করলেন, আপনার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন এবং তাহমিদ তার আরএনজিও বন্ধ করে দিলেন। আপনি আগে সোয়েটার তৈরি করতেন, এখন সোয়েটার বন্ধ করে দুইজন মিলে বর্তমান যুগের সাথে তামলে কোনো ফ্যাশনেবল কিংবা করোনা রিলেটেড কোনো পোশাক তৈরি করলেন, সেটা হচ্ছে মার্জার। তো মার্জারকে এক কথায় আমরা যদি বলি, মার্জার হচ্ছে যখন দুইটা এক্সিস্টিং বা তার বেশি ফার্ম একত্রিত হয়ে তাদের পূর্বের ব্যবসাকে বন্ধ করে নতুন করে ব্যবসা শুরু করে, দেন ইট ইজ কল্ড মার্জার। তারা পূর্বের ব্যবসাও করতে পারে,
তাহলে সেটা ভিন্ন নামে পরিচিত হবে। জয়েন্ট ভেঞ্চার হলো আপনারা দুইজনই বিজনেস করেন, দুইজনই থাকবেন, কিন্তু নতুন করে আপনারা বিজনেস শুরু করতেছেন, দেন ইট ইজ কল্ড জয়েন্ট ভেঞ্চার। আপনাদের ব্যবসায়ের ধরনটা আগের থেকে সম্পূর্ণ ভিন্ন, কিপিং দেয়ার এক্সিস্টিং বিজনেস অ্যালাইভ। মার্জার হচ্ছে আপনারা দুইজনে ব্যবসা করেন, দুইজনের কোনো ব্যবসায়ী নেই, আপনারা নতুন করে আরেকটা নতুন ব্যবসা শুরু করেছেন। আপনারা ধরেন ফার্মাসিউটিক্যালস এবং আরএমজি দুইটা সম্পূর্ণ বাদ দিলাম, সম্পূর্ণ আপনারা দেখছেন দুইটাই লস হচ্ছে, দুইটা লস প্রজেক্টকে আপনারা বাদ দিয়ে আপনারা নতুন করে কনজিউমার প্রোডাক্টে আসলেন। আগেরটা ছিল আপনাদের এক্সিস্টিং বিজনেসও ছিল দুইজনারই, নতুন করে কনজিউমার প্রোডাক্ট, বাট নাও ইউ উইল স্টপ ইউর এক্সিস্টিং বিজনেস অ্যান্ড স্টার্ট ডুইং business in producing consumer product. And in case of acquisition, you are Tahmid and another in Jawbomik, and আপনার pharmaceutical industry খুব ভালো করতেছে, but Tahmid is losing their money day by day. In that case, Jawbomik কি করলো, Tahmid enterprise কিনে নিল এবং সে কিনে নিয়ে তার ব্যবসা কন্টিনিউ করলো। Then it is called আপনি তার প্রতিষ্ঠানকে অ্যাকোয়ার করে নিয়েছেন, আপনি নিয়ে নিয়েছেন, দেন ইট ইজ কল্ড অ্যাকুইজিশন। ইন কেস অফ অ্যাকুইজিশন, টু পার্টনার উইল নট এক্সিস্ট। জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে দুইজন ব্যক্তিই থাকবে, দুইজন মিলে দুইজনের ব্যবসায়ী থাকবে, নতুন ব্যবসা হবে। মার্জারের ক্ষেত্রে দুইজনের আগের বিজনেস থাকবে না, নতুন করে শুরু করবে। অ্যান্ড ইন কেস অফ অ্যাকুইজিশন, জয়ভৌমিক যখন আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ইউ ক্যান কন্টিনিউ ইউর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যান্ড আপনি তাহমিদ এন্টারপ্রাইজ ক্রয় করে সেটাকেও কন্টিনিউ করতে পারেন আরএমজি ইন্ডাস্ট্রি হিসেবে, অথবা ওটাকে ক্রয় করে আপনি বিজনেস ফরম্যাটটাকেও চেঞ্জ করে দিতে পারেন। অ্যাকুইজিশন হচ্ছে আপনি অন্য প্রতিষ্ঠান অ্যাকোয়ার করে নিয়েছেন, দেন ইট ইজ কল্ড অ্যাকুইজিশন। অ্যান্ড গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি একটা এক্সিস্টিং ফার্ম, জয়ভৌমিক তাহমিদের ফার্মকে আপনি ক্রয় করেননি, আপনি নতুন করে কনজিউমার প্রোডাক্ট শুরু করলেন। আগে জয়েন্ট ভেঞ্চারে তো দুজন মিলে শুরু করেছিলেন, মার্জারে আগের দুজনের বিজনেসই বাদ, নতুন করে কনজিউমার শুরু করেছেন। অ্যান্ড গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টে আপনি শুরু করেছেন আপনার এক্সিস্টিং বিজনেস এবং একা একা বিজনেস শুরু করেছেন। আর অ্যাকুইজিশন, ইন কেস অফ Tahmid will not exist, he will sell his business to Jawbomik, and Jawbomik will continue his pharmaceutical industry. At the same time, he may continue RMG industry or destroy RMG industry and withdraw fund to invest in pharmaceutical industry or any other industry, সেটা তার ইচ্ছা। দ্যাট মিনস অ্যাকুইজিশনে তার এক্সিস্টিং বিজনেস থাকবে এবং অন্য একটা ফার্ম ক্রয় করে সে কি করবে না না করবে এটা তার সিদ্ধান্ত, কিন্তু তাহমিদ উইল নট এক্সিস্ট। আমি অনেক কথা বলে ফেলেছি, তাহলে একটু রিল্যাক্সে আমি আবার সংক্ষেপে বলি। ফরেন সাবসিডিয়ারি। ফরেন সাবসিডিয়ারি হচ্ছে আপনাদের এক ধরনের এইডের মতো। আপনি যখন কোনো উদীয়মান ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবেন ফরেন কান্ট্রিতে, তখন তারা বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যাডভান্টেজ দিয়ে থাকে। সাপোজ আপনি বাংলাদেশের ভিতরেই আছে, যেমন ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, আপনি যদি সেখানে আপনার কোনো বিজনেস স্থাপন করেন, গভর্নমেন্ট আপনাকে 15% ট্যাক্সের জায়গায় 10% কিংবা 5% ট্যাক্স নিবে আপনার আয়ের উপর, অথবা একটা নির্দিষ্ট সময় আপনাকে ট্যাক্স রিবেট দিবে, কোনো ট্যাক্স দিতে হবে। এই যে সাবসিডিয়ারি, অথবা আপনাকে ফিনান্সিয়াল হেল্প করবে। আপনি যদি এখানে ব্যবসা স্থাপন করেন, আপনাকে এত কোটি টাকা, সাপোজ 10 crore টাকা আপনাকে লোন দেওয়া হবে আপনি যদি ইপিজেড এরিয়ায় কোনো আরএনজি ইন্ডাস্ট্রি স্থাপন করেন। দিস ইজ কল্ড ফরেন সাবসিডিয়ারি। ফরেন সাবসিডিয়ারি ক্যান বি ইন দ্য ফর্ম অফ ট্যাক্স or tax rebate or in the form of low rate interest investment by the help by the government, এটাকে বলা হয় ফরেন সাবসিডিয়ারি। ইপিজেড হচ্ছে বাংলাদেশের ভিতরে অন্য একটা দেশ, সেজন্য ফরেন সাবসিডিয়ারি বলা হয়। এটা যখন অন্য কোনো দেশ ইনভেস্ট করে তখনও বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে থাকে। সো আমাদের ফার্স্ট স্লাইডে যে টপিক গুলো ছিল নেচার অফ ইনভেস্টমেন্ট, খুব সংক্ষেপে একটু কভার করে নিই। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মিনস আপনি ইউ উইল ইনভেস্ট ইউর মানি ডিরেক্টলি টু ফরেন কান্ট্রি, either starting new business or investing in the new existing business
being a partner. But in case of foreign portfolio investment, you have to invest your money obviously in the existing company, and you have to purchase shares or dividends. That means you must invest your money in public or private limited company. You cannot be a partner or sole proprietor in foreign portfolio investment. স্যার ফরেন পোর্টফোলিও যেটা ওইটা কি মানে কোম্পানি অনেক বড় কোম্পানি হতে হবে এরকম? ফরেন কোম্পানির এখন আপনাকে যদি বলা হয় স্মল বিজনেসের ক্ষেত্রে 10 কোটি টাকা পর্যন্ত, না 100 কোটি, সরি 100 কোটি টাকা যে কোম্পানির ইনভেস্টমেন্ট সেটাকে বলা হচ্ছে স্মল কোম্পানি অ্যাকর্ডিং টু বাংলাদেশ স্মল অ্যান্ড কোটিস ইন্ডাস্ট্রিজ ল। সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের জন্য, ছোট বড়র কথা না, মূল কথা হচ্ছে আপনাকে এটা লিমিটেড কোম্পানি। আপনারা দেখেন না পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনার যেহেতু নোয়াখালী, আমরা যখন হলে ছিলাম তখন আমরা দেখতাম, আমাদের বড় ভাইরা, আমরাও করেছি, শেয়ার ক্রয় করতাম। যেখানে শেয়ার এবং ডিবেঞ্চারের লেনদেন হবে সেটাই হচ্ছে, সেখানে পোর্টফোলিওর কথাটা আসবে। অন্যথায় আপনি পোর্টফোলিও করতে পারছেন, কারণ আপনি শেয়ারও কিনতে পারবেন না, ডিবেঞ্চারও ক্রয় করতে পারবেন না। স্যার শেয়ারের ভাগটা যদি অনেক বড় হয়, মানে ধরেন 50% শেয়ার বা এরকম যদি হয়, তাহলে তো এটা ডিরেক্টের মতই হয়ে যায় বা মালিকানা টাইপ। না, সেটা তো ডিরেক্টর, সেটা তারা হচ্ছে স্পন্সরশিপ। আমি তো একটু আগে প্রথমেই বলেছিলাম, স্পন্সরশিপ হতে হলে আপনাকে ডিরেক্ট ইনভেস্টমেন্টে যেতে হবে। আর পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনি যখন এক্সিস্টিং থাকবে, অবশ্যই এক্সিস্ট করতে হবে। আর 50% কোনো কোম্পানির শেয়ার এক ব্যক্তি হতে পারবে না। এক ব্যক্তি হলে সর্বোচ্চ 40% হওয়া যায়, তাহলে সে একটা অটোক্রেসি দেখে, এটা গভর্নমেন্টের রুলস। কিন্তু আপনাকে ডিরেক্টর হতে হলে কোম্পানি মিনিমাম 2% শেয়ার নিতে হবে, এটাও আবার গভর্নমেন্টের রুল। আর যেটা বললেন যে আপনি বড় কোম্পানি, আসলে বড় ছোট এখানে বিষয় না। 100 কোটি টাকা যদি ইনভেস্ট করে আপনি স্মল কোম্পানি হন, সেখানে যদি কোনো শেয়ার না থাকে তাহলে তো আপনাকে ডিরেক্ট ইনভেস্টমেন্টই যেতে হবে। যদি আপনি 10 কোটি টাকা ইনভেস্ট করেছেন, আপনি যদি শেয়ার মার্কেটে এনলিস্ট হন, দেন ইউ উইল গো ফর পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এখন বাংলাদেশের যত ধরনের কোম্পানি আছে সবগুলোকেই মোরালেস স্মল কোম্পানি হিসেবে আখ্যায়িত করা হয়, হাতে গোনা কিছু ব্যতীত। আব্দুল মোনেম কিংবা স্কোয়ার, বেক্সিমকো, এই টাইপের কিছু ব্যতীত সবাইকে স্মল এবং মিডিয়ামের আন্ডারে নিয়ে আসা হয়। বড় ধরনের কোম্পানি এইভাবে বলা হয় না। আপনি যেটা বলেছেন যে আসলে বড় বলতে বড়র সঙ্গে এখানে ডিফারেন্ট। বেশি ইনভেস্টমেন্ট আপনার মনে করেন 100-র উপরে গেলে তখন তো মিডিয়াম। দেন আপনার যখন 500 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হবে, দেন আপনার বিগ কোম্পানি হবে। সেটা তো বাংলাদেশে খুব কম। আপনার একটা ডিফারেন্ট দেখতে হবে, পোর্টফোলিও হচ্ছে আপনার শেয়ার এক্সিস্টিং থাকতে হবে, আর ডিরেক্ট হচ্ছে আপনি সরাসরি ইনভেস্ট করবেন, নাথিং এলস। পোর্টফোলিও হওয়ার জন্য আপনার এক্সিস্টিং কোম্পানি মাস্ট, আর ডিরেক্ট হওয়ার জন্য আপনি সাপোজ আপনি তাহমিদ অথবা শুভ ভৌমিক, তাহমিদ আপনি শুভ ভৌমিকের সাথে কোনো যৌথভাবে কোনো ব্যবসা করলেন, সেটাও ডিরেক্ট ইনভেস্টমেন্ট। অথবা শুভ ভৌমিক সম আছে, তার সাথে আপনি আরো ইনভেস্ট করলেন, সেটাও ডিরেক্ট হয়ে যাবে। তার প্রতিষ্ঠানে অবশ্যই শেয়ার এবং ডিবেঞ্চার থাকতে হবে, তাহলেই আপনি কেবল পোর্টফোলিওর আন্ডারে পড়বেন। বুঝছি। অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, সেটা তো আপনাদের মিনিমাল, মানে কি পরিমাণ সর্বনিম্ন ইনভেস্ট করতে হবে ফরেন ইনভেস্টর হওয়ার জন্য। সিগনিফিক্যান্টের কোনো সংজ্ঞা নেই। সর্বোচ্চ যে পরিমাণ ইনভেস্ট করে, সবসময় প্রত্যেকটা দেশ ওয়েলকাম জানায়। তার দেশে অর্থ আসলে মানি ফ্লো বাড়বে, মানি ফ্লো বাড়লে আপনার এমপ্লয়মেন্ট বাড়বে, প্রোডাকশন বাড়বে, জিডিপি বাড়বে। সো ইউ আর ওয়েলকাম টু ইনভেস্ট ইন আওয়ার কান্ট্রি। গ্লোবাল সোর্সিং হচ্ছে আপনি কি পরিমাণ সর্বনিম্ন বিনিয়োগ করতে হয় আপনার বাইরে থেকে পণ্য নিয়ে আসার জন্য। সাপোজ আপনি রাইস ইম্পোর্ট করবেন, সেই জন্য কি পরিমাণ সর্বনিম্ন আপনাকে বিনিয়োগ করতে, এটা হচ্ছে গ্লোবাল সোর্সিং। এক্সপোর্টিং এন্ড ইম্পোর্টিং ইউ নো ভেরি ওয়েল, আপনার যেহেতু বাংলাদেশে আছেন এটা আমরা সবাই জানি। এক্সপোর্ট হচ্ছে অন্য দেশ থেকে না অন্য দেশে পণ্য নিয়ে যাওয়া, আরএমজি ইন্ডাস্ট্রি পণ্য অন্য দেশে বিক্রি করে, দিস ইজ এক্সপোর্টিং। আর ইম্পোর্টিং হচ্ছে আপনার পণ্য অন্য দেশ থেকে নিয়ে আসা প্রয়োজন অনুযায়ী, যেমন কার ইম্পোর্ট করে জাপান থেকে, জার্মানি থেকে, এটা হচ্ছে ইম্পোর্টিং। লাইসেন্সিং অ্যান্ড ফ্রাঞ্চাইজিং, এটা আরেকটু সংক্ষেপে বলি। লাইসেন্সিং এর ক্ষেত্রে আপনি অন্য কোনো প্রতিষ্ঠান, এক্সপোর্ট হচ্ছে আপনি তাহমিদ এন্টারপ্রাইজ, আপনি জাপান থেকে পণ্য অথবা কার নিয়ে এসেছেন, আপনি তাহমিদ অ্যান্ড এন্টারপ্রাইজ কার গ্যালারি, জাপানের আছে, জার্মানি আছে, সবার কার আছে, কিন্তু আপনার নামে চলতেছে প্রতিষ্ঠানটি। লাইসেন্সিং, আপনার নামে প্রতিষ্ঠান চলতে পারবে না,
আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, অথবা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে গ্লাক্সোস। এখানে আপনি লিখে দিবেন প্রোপাইটারশিপ বাই অমুক অ্যান্ড অমুক। যেমন বাংলাদেশে ডিলারশিপ দেখা যায়, যেমন স্টিল মার্ক অথবা অন্য কোনো ধরনের কোম্পানি অথবা তমা কনস্ট্রাকশন তাদের লাইসেন্সিং নিয়ে থাকে, সেক্ষেত্রে তারা বিজনেস ফরম্যাটটাই চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে লাইসেন্সিং। যেমন প্রোডাক্ট আপনাদের হরলিক্স বলেছিলাম বাইরে থেকে নিয়ে আসে, ইউকে এবং বাংলাদেশের মার্কেটিং এর স্টাইল সম্পূর্ণ ভিন্ন, সেটা হচ্ছে লাইসেন্সিং। কিন্তু ইন কেস অফ ফ্র্যাঞ্চাইজিং আপনি দেখবেন ইন্ডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশে চলে, ইউকের অ্যাডভার্টাইজমেন্ট ইভেন ডাবিং করে বাংলাদেশে চলে, কিন্তু লাইসেন্সিং এর ক্ষেত্রে হরলিক্সের ইন্ডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশে চলে না, কারণ ফরম্যাটটা ভিন্ন হয়ে গেছে। আপনারা দেখবেন মাউন্টেন ডিউ, এটা অ্যাড কি বাংলাদেশে চলে না, বাংলায় তো ডাবিং করে চলে, কিন্তু লাইসেন্সিং এর হরলিক্সের অ্যাড কি বাংলাদেশে চলে আদৌ? আমার তো মনে হয় না। এটা হচ্ছে ডিফারেন্ট, তাদের ফরম্যাটটা চেঞ্জ হওয়ার কারণে। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, ওই যে আপনারা যখন ঐক্যবদ্ধভাবে কোনো ব্যবসা করবেন, দ্যাট ইজ হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। জয়েন্ট ভেঞ্চার, তাহমিদ, জয় ভৌমিক মিলে আলাদাভাবে যখন কোনো ব্যবসা করবে, কিপিং দেয়ার বিজনেস অ্যালাইভ, তাদের দুজন, একজনের আরএমজি, একজনের ফার্মাসিউটিক্যাল আছে, তার নতুন করে কনজিউমার প্রোডাক্ট, এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। মার্জার হচ্ছে তারা একত্রিত হয়ে যাবে, সেটা হচ্ছে মার্জার। তাদের এক্সিস্টিং বিজনেসও থাকতে পারে, তাদের আরএমজি একটা থাকতে পারে, অথবা ফার্মাসিউটিক্যাল থাকতে পারে, অথবা সরি তাদের দুটো একটাও থাকবে না। মার্জারে হচ্ছে আপনার নতুন করে তারা কনজিউমার শুধু কাজ করবে, অন্য কোনোটাই নেই। অ্যাকুইজিশনে হচ্ছে একজনের এক্সিস্টিং বিজনেস আছে, আর নোট বিজনেসকে অ্যাকোয়ার করে নেবে, অ্যাকোয়ার করে নিয়ে তার নতুন বিজনেসের সাথে, সরি নতুন বিজনেস নয়, তার এক্সিস্টিং বিজনেস, দ্যাট মিনস ফার্মাসিউটিক্যাল করতে পারে, অথবা তাহমিদের আরএমজিও সে কন্টিনিউ করতে হয়, সেটা হচ্ছে তার ফার্মকে সে অ্যাকোয়ার করে নিয়েছে। অ্যান্ড গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট মানে নতুন একটা জায়গা, দ্যাট মিনস আপনাদের বাড়ির সামনে একটি জমি আছে, সেখানে নতুন বাড়ি করাই হচ্ছে গ্রিনফিল্ড। দুইজন মিলে করা হচ্ছে সেটা জয়েন্ট ভেঞ্চার, আপনি যখন একা করবেন সেটা হচ্ছে গ্রিনফিল্ড। এরকম নতুন ভাবে ইনভেস্ট যদি জয় ভৌমিক করে থাকেন, দ্যাট মিনস আপনি কনজিউমার প্রোডাক্ট উৎপাদন করবেন, সেটা হচ্ছে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। ফরেন সাবসিডিয়ারি বলেছিলাম, আপনি যখন কোথাও ইনভেস্ট করবেন সেক্ষেত্রে ট্যাক্স কিংবা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট আর আপনাকে যখন লো রেট ইন্টারেস্ট দেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে ফরেন সাবসিডিয়ারি। দিস আর অল অ্যাবাউট আমাদের ফার্স্ট স্লাইড। আমার একটু ফাস্ট যাচ্ছে অথবা স্লো যাচ্ছে জানি না, টাইম তো অনেক হয়ে গেছে মনে হচ্ছে। দেন ওটা হচ্ছে আগের চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 3, আমরা চ্যাপ্টার 4 দেখবো না, চ্যাপ্টার 4 এ তেমন কিছু নেই। চ্যাপ্টার 5, সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইথিক্স। আজকে ফার্স্ট ক্লাস তো আমি এই স্লাইডে পরে কভার করে দেব, আর বাকিটা আমরা পরে ক্লাসে দেবো। আপনাদের স্লাইড দিয়ে দেবো, একটু পরে আসবেন, ক্লাসের টাইম বলে দেবো, কারণ প্রথম দিনে এত ক্লাস নিলে আপনারা নিজেরাই ব্রেনটা জ্যাম হয়ে আছে, একটু জ্যাম সারুক, পরবর্তীতে বেশি ক্লাস নেওয়া যাবে। আর আপনাদের সিআর কে? আসসালামু আলাইকুম স্যার। প্রশান্ত? স্যার আরমান। আরমান, আচ্ছা। আরমান, আপনাদের তো হিউজ সিলেবাস, বেসিক্যালি যে সিলেবাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে, শুধু আপনাদের না, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়ে আমার কোনো তেমন অভিজ্ঞতা খুব কম। যে সিলেবাস বেসিক্যালি দেওয়া থাকে, এটা যদি পরীক্ষার আগে দেওয়া হয়, সম্পূর্ণ কভার করতে গেলে আসলে এক সপ্তাহে কিছু হয় না। এজন্য আমরা মূলত করি কি, মূল টপিক গুলো কভার করে নিই, বাকিটা স্টুডেন্টের হাতে ছেড়ে দিই। এটা আমাদের টিচাররাও করতো, আমরা কিন্তু পরে পড়ে নিয়েছি। যেমন আপনাদের যে যেটা বললাম ইনভেস্টমেন্টের বিষয়, এই ইনভেস্টমেন্টে মনে করেন যে 5-6টা চ্যাপ্টার থাকে, কিন্তু এটা তো কভার করা সম্ভব না। আপনি একটু ওভারঅল আইডিয়া নেবেন, আমি চাচ্ছি আপনারা ওভারঅল আইডিয়া নেবেন, আর আপনাদের পরীক্ষার প্রশ্ন ওই ওভারঅল আইডিয়ার উপর ভিত্তি করে আমি নিয়ে থাকবো, যাতে আপনাদের জন্য ধারণা নেওয়াটা সহজ হয়। কারণ আপনাদের আইআইটি তো সবকিছু, আপনাদের আগের ব্যাচে আমি ক্লাস নিয়েছিলাম, আপনাদের খায়ের নামে একটা ছেলে আছে, ও আমাদের সাথে কাজও করে মেশিন লার্নিং এর।
তো আপনারা ওদিকেই নজর দিবেন। আর এটা হচ্ছে আপনাদের জাস্ট বিষয়ে ওভারঅল ধারণা থাকার জন্য, সেজন্য আমি অত বেশি গভীরে যাব না। আর আপনাদের যে 2টা বই মিলে কিন্তু একটা কোর্স ডেভেলপ করা হয়েছে, সুতরাং আমাকে অ্যাটলিস্ট আজকে 5th ক্লাস, আগামী 10 ক্লাসের ভিতর এই একটা বই শেষ করতে হবে। অন্য বইয়ে তো অ্যাটলিস্ট 10টা ক্লাস দিতে হবে, 10টা 11টা। সেজন্য আমি নেক্সট একটু ফাস্ট যাব এবং মূল টপিকগুলো কভার করে যাব, তাতেই দেখবেন আমি হাঁপিয়ে যাব, আপনারা হাঁপিয়ে যাবেন। কারণ আমি আপনাদের আগের ব্যাচে ক্লাস নিয়েছিলাম, তো এত 2টা টপিক বই, এটা দেখা যায় এই 2টা বই 2টা সেমিস্টার মানে 2টা কোর্সে কমপ্লিট করাই অনেক টাফ হয়েছে। সেখানে 2টা বই একটা কোর্সে ইনক্লুড করে শুধু মূল বিষয়গুলো আমরা কভার করব। আর আপনার যেটা প্রবলেম হয় সেটা জিজ্ঞাসা করবেন। আর আপনাদের পরীক্ষা নিতে হবে জি একটু, স্যার। কারণ 5টা ক্লাস আজকেরটা নিয়ে হয়ে যাচ্ছে। আপনাদের আগের ব্যাচে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি পরীক্ষা নিয়েছিলাম, কারণ যখন আমি কভার বেশি করব আপনাদের উপর প্রেশারটা বেশি আসবে। এটা তো সিম্পল। এই জন্য আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারটা শেষ হোক, আপনি একটু ই করেন। এই চ্যাপ্টার পরবর্তী চ্যাপ্টার ধরবো, কিন্তু পরবর্তী চ্যাপ্টারে আমি পরীক্ষায় নেব না আপনাদের, তারপরে একটা সিটি নিয়ে নেব সহজ করে 9 নম্বর অথবা 10 নম্বর ক্লাসে। আপনাদের গুগল ডকে প্রশ্ন দেওয়া থাকবে, আপনারা শর্ট করে অ্যান্সার লিখবেন, জাস্ট এটাই। আর আপনাদের কি অন্য টিচারের ক্লাস নেওয়া শুরু করছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য স্যারের ক্লাস আপনাদেরকে রুটিন দিয়েছে, রুটিনটা দিলে আমি নিয়ে নিতাম, ওইভাবে ক্লাস সাজাইতাম। জি স্যার, ডিপার্টমেন্টাল রুটিন আছে। এটা ডিপার্টমেন্টের রুটিনটা একটু আপনি আমাকে এই গ্রুপেই দিবেন, তাহলেই হবে। জি স্যার। তাহলে আমার জন্য ক্লাস নেওয়া সুবিধা হবে, কারণ হচ্ছে আমি ক্লাস দিলাম, দেখা গেল অন্য স্যারের ক্লাস আছে, তখন মিসম্যাচ হয়ে যাবে, জি তখন স্যার। আবার শিডিউল চেঞ্জ করতে হবে। গতকালকে এডুকেশন এটা করতে হয়েছে, রুটিন দেন আমি ক্লাস দিয়ে দিছি 3টার সময়, ওদের ক্লাস ছিল। হোয়াটসঅ্যাপ। এখন আমরা তাহলে আমাদের আজকের এই স্লাইডটি আসি, কারণ আপনাদের উপর আজকে বেশি প্রেশার দিব না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে একটা স্লাইড কভার করতে। আপনাদের ম্যাথমেটিক্স হলে তো মনে করেন যে 2 ঘন্টা কেমনে চলে যাবে এটা আপনারা বুঝবেন না, আমি তো বুঝিই না। 2 ঘন্টা আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিতাম যখন, এরপরই অ্যাকাউন্টিং আছে সাবজেক্ট উপর, তখন কিভাবে যে 2 ঘন্টা চলে যায় বোঝাই যায় না। সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স। আপনি যখন বিজনেস কিংবা কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনার কিছু দায় দায়িত্ব থাকে সোসাইটির প্রতি। যেমন আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোসাইটি বলতে বোঝানো হয় এখানে সার্বক্ষণিক পরিবেশ। এখন আপনি ইচ্ছা করলে আপনি একটা বিস্কিট খেয়েছেন, যেখানে সেখানে আপনার বিস্কিটের ফেলা মানে প্যাকেট ফেলা উচিত নয়, এটাই হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে আপনার কোথাও রুলস বলা থাকবে না, কিন্তু আপনাকে মানতে হবে, মানা উচিত। আর সোশ্যাল রেসপন্সিবিলিটি ঠিক একই রকম, আপনি রুলস এবং রেগুলেশনের বাহিরে গিয়ে আপনি আপনার নিজের জায়গা থেকে কিছু দায়িত্ব পালন করবেন, দিস ইজ কল্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে আমি ব্যক্তির ক্ষেত্রে, একটা প্রতিষ্ঠানে আপনি যখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তখন তো একটা প্রতিষ্ঠান, আপনি সাপোজ রাস্তায় চলাফেরা করেন, এটা আপনার জন্য রেসপন্সিবিলিটি। আপনি দেখলেন কিছু মানুষ বিপদের মধ্যে আছে, তাকে হেল্প করলেন, আপনার সামর্থ্য আছে, দিস ইজ ইউর সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনার প্রতিবেশী অসুস্থ, তাকে ফিনান্সিয়ালি পারেন অথবা ফিনান্সিয়ালি না পারলে আপনি একটা কথা দিয়ে হেল্প করলেন, তাকে মানসিকভাবে শক্তি দিলেন, সেটা হচ্ছে আপনার জন্য রেসপন্সিবিলিটি। অর্থ দিয়ে হেল্প করা যে সবসময় রেসপন্সিবিলিটি এটা নয়, কারণ আপনি একজন মানুষকে অর্থ দিলেন, আবার কিছুক্ষণ পরেই গিয়ে বললেন তোমাকে আমি 1000 টাকা দিয়েছিলাম, এটা তো তাহলে তাকে খুচা দেওয়া হলো, এক কথায় বলা হয়। আপনি এটা তো বলতে পারেন না, কিন্তু তাকে যদি কোনো কথা দিয়ে হেল্প করেন সাপোজ, সেটা হচ্ছে তার জন্য বড় উপকার, কারণ এটা টাকা দিয়ে কেনা যায় না, এটাও এক ধরনের রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি রুলস অ্যান্ড রেগুলেশন, কোথাও কিন্তু বলা নেই গভর্নমেন্টের আপনি বিস্কিট খেয়েছেন, কলা খেয়েছেন, কলা খোসাটা আপনাকে ডাস্টবিনে ফেলতে হবে, এ ধরনের কিন্তু আপনাকে বাধ্য না, কিন্তু বলা হয় এটা আপনি করবেন। এ ধরনের কোনো সংবিধানে বলা নেই, এ ধরনের কোনো স্পেসিফিক রুলস নেই যে আপনি কলা খাওয়ার পর কলা খোসাটা এখানে ফেলবেন। এটা অবস্থান কাল পাত্রভেদে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, দিস ইজ ইউর সোশ্যাল রেসপন্সিবিলিটি।
আপনার পাশের বাসায় একজন মানুষ অসুস্থ, তাকে যেভাবে আপনি পারেন হেল্প করেন, এটা আপনার জন্য সোশ্যাল রেসপন্স। দ্যাট ইজ গুড, ইউ শুড বি ডান, এন্ড দ্যাট ইজ হার্মফুল, ইউ শুড বি অ্যাভয়েডেড। এটাই হলো আপনার জন্য রেসপন্সিবিলিটি, যদিও আপনার রুলস এবং রেগুলেশনে এটা বলা নেই। সো সোশ্যাল রেসপন্স হচ্ছে রুলস এবং রেগুলেশনের বাহিরে গিয়ে আপনি আপনার নিজের জায়গা থেকে কিছু যে দায়িত্ব পালন করবেন, দিস ইজ কল্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। অ্যান্ড তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি এটা হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেশন হচ্ছে একটা প্রতিষ্ঠান যারা মূলত প্রফিট অর্জনের সাথে জড়িত, যেমন প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাংকিং ইনস্টিটিউশনস আর এনি টাইপ অফ প্রোডাকশন অর্গানাইজেশনস, তাদের মূল কাজ হচ্ছে মূলত প্রফিট অর্জন করা। Obviously they should follow rules and regulation and norms of the society, বাট এই নর্মস এর বাইরে গিয়ে আপনাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে পালন করতে হয়, সেটাই হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে রুলস এন্ড রেগুলেশন, যে অব্লিগেশন পালন করতে হয়, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন আপনাকে বলা হলো আপনি ব্যবসা পরিচালনা করেন, সাপোজ ইউ আর প্রডিউসিং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। আপনাকে রুলসে বলা হয়েছে আপনি কোনো হার্মফুল প্রোডাক্ট তৈরি করতে পারেন না, মানুষের ক্ষতি করে এমন কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন না। এট দ্য সেম টাইম আপনাকে 10% হারে আপনার অর্জিত মুনাফার উপর ট্যাক্স দিতে হবে, and you should also keep yourself away from polluting environment. These are the some rules. এটা বলা আছে, বাংলাদেশে এগুলো বলা থাকে। এখন আপনাকে কিন্তু কখনোই বলা হয় না আপনি যখন 10% প্রফিট করবেন অথবা 20% প্রফিট করবেন, সবকিছু লেবার কস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়ার পরে আপনাকে সরকার এবং কেউ বাধ্য করবেন আপনি কর্পোরেট আরো 20,000 টাকা অথবা 20 লক্ষ টাকা আপনি রাস্তার বিউটিফিকেশনের কাজে ব্যয় করবেন। এ ধরনের কোনো রুলস কোথাও বলা নেই এবং কেউ বলতেও পারবেন। এই যে আপনি কার্যবলী সম্পাদন করেছেন, আপনার সকল ধরনের অব্লিগেশন পালন করার পরে, যেটা রুলস এন্ড রেগুলেশন, এটা পালন করার পরে যেটা আপনি করেছেন, সেটা হচ্ছে আপনার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সমাজের মানুষের উন্নয়নের জন্য আপনি যে কাজটা করেছেন, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেন হচ্ছে তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি প্রতিবেশী কিংবা আপনার পার্শ্ববর্তী মানুষের উপর যে আপনি রুলস এবং রেগুলেশন ছাড়া দায়িত্ব পালন করলেন, সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। অ্যান্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার নিজের দায়িত্ব, প্রতিষ্ঠানের যে রুলস এবং রেগুলেশন প্রিন্সিপালস আছে, সেটার বাইরে গিয়ে সমাজের মানুষের জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য যে কাজটা করছেন, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সাপোজ আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি রাস্তা করে দিলেন কোনো একটা এলাকায়, যেটাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা হয়। অথবা আপনি একটা ক্যাম্পেইন করলেন, যারা পুয়ার পিপল, তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিলেন, তাদেরকে সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তারা সেখানে লেখাপড়া করলো, সেটা আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সমাজ থেকেই তো আপনি আয় করেন। সমাজের মানুষ যদি আপনার প্রোডাক্ট ক্রয় না করে, তাহলে আপনি কিভাবে আপনার ব্যবসা পরিচালনা করবেন? সুতরাং আপনার রুলস এন্ড রেগুলেশনের বাইরে গিয়ে আপনি যেটা করেছেন, এটা হচ্ছে আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং এটা করা উচিত। দেন হচ্ছে সোশ্যাল অব্লিগেশন, যেটা আপনাকে পালন করতেই হবে। সোশ্যাল অব্লিগেশন কি? The norms, rules and regulation and principle that must be followed by you, this is called social obligation. আমি আবার বলছি, the norms, rules, regulations, actions that should be followed for the economic and legal responsibilities of the society is called social obligation. আমি বাংলায় বলছি, যখন একটা প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রমে জড়িত হয়, তার বাধ্যবাধকতা থেকে, অর্থনৈতিক অথবা কোনো নৈতিক রেসপন্সিবিলিটির জায়গা থেকে, তখন সেটাকে বলা হয় সোশ্যাল অব্লিগেশন। অর্থনৈতিক হতে পারে অথবা সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা হতে পারে। সেখান থেকে যখন কোনো সামাজিক কার্যক্রম পরিচালনা করে, দেন ইট ইজ কল্ড সোশ্যাল অব্লিগেশন। ফার্স্ট অল অর্থনৈতিক হতে পারে অথবা আইনগত কারণে হতে পারে। যখন কোনো দায়িত্ব পালন করেন, দেন ইট ইজ কল্ড
সোশ্যাল অব্লিগেশন। দেন হচ্ছে আপনার সোশ্যাল ক্লাসিক্যাল ভিউ, সোশিও ইকোনমিক। ক্লাসিক্যাল ভিউ একটু আগে যেটা বলেছিলাম, ক্লাসিক্যাল ভিউ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির পালন করার আগ পর্যন্ত অবস্থা। ক্লাসিক্যাল ভিউ একটা বিষয়ে মতবাদ দিয়ে থাকে, ইউ আর বিজনেস অর্গানাইজেশন and you should earn profit as much as possible. Suppose you should not give any discount, you should not involved in establishing any educational institution or any roads, but you should follow the rules and regulation. রুলস এবং রেগুলেশনের মধ্য থেকে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করাই হচ্ছে ক্লাসিক্যাল ভিউ এর মতবাদ। ক্লাসিক্যাল ভিউ তাহলে অন্য কথায় বলা যায় মতবাদ দিয়ে থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং হবে গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশন ফলো করে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করার জন্য। দিস ইজ দ্য অল অ্যাবাউট ক্লাসিক্যাল ভিউ। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা সর্বোচ্চ পরিমাণে। দেন হচ্ছে সোশিও ইকোনমিক ভিউ। সোশ্যাল রেসপন্সিবিলিটি এমন একটা বিষয় যেটা প্রফিট অর্জনের বাইরে চলে যায়, এটা ইনক্লুড করে প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং সোশ্যাল ওয়েলফেয়ার। প্রথমে আমরা বলেছিলাম সোশ্যাল অব্লিগেশন। অব্লিগেশন হচ্ছে আপনাকে যেটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের এবং লিগ্যাল কারণে পালন করতে হবে, যেমন রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা আপনি ফলো করেন, যেটা হচ্ছে আপনার সোশ্যাল অব্লিগেশন। দেন হচ্ছে আপনার ক্লাসিক্যাল ভিউ। ক্লাসিক্যাল ভিউ হচ্ছে আপনার সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করবেন। সোশিও ইকোনমিক ভিউ আপনার মুনাফার বাহিরেও সমাজের ওয়েলফেয়ারের জন্য যে আপনার যে দায়িত্ব রয়েছে, দিস ইজ কল্ড সোশিও ইকোনমিক ভিউ। সোশ্যালের উন্নয়নের জন্য কাজ করা। সোশ্যাল রেসপন্সিভনেস। সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে যখন একটা ফার্ম নিজেকে সোশ্যাল অ্যাকশনে ইনভলভ করে কিছু সোশ্যাল পার্টিকুলার নিডের জন্য। যেমন একটা সোসাইটিতে আপনি বিজনেস করেছেন, ইউ আর এ ব্রাঞ্চ অফ বেক্সিমকো গ্রুপ, অথবা আপনি জয় ভৌমিকের একটা প্রতিষ্ঠান বলেন, সেখানে আপনি প্রতিষ্ঠান স্থাপন করার পরে সেখানকার মানুষ দেখলেন আর্থিকভাবে এতটাই দুর্দশাগ্রস্ত তাদের, এবং সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই অথবা রাস্তা নেই, আপনি একটা রাস্তা নির্মাণ করে দিলেন। সেটা হচ্ছে পার্টিকুলার সোশ্যাল নিড থেকে অথবা পপুলার সোশ্যাল নিড থেকে আপনি করলেন, অথবা আপনি একটা রাস্তা করে না করলেন, স্কুল করে দিলেন, এটা একটা পপুলার সোশ্যাল নিড। সমাজের যার যেটা অত্যাবশ্যকীয় দরকার সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবনেস। একটা হচ্ছে আপনার ভিউ আপনার করা উচিত, আর একটা হচ্ছে করা। আর পরবর্তী বিষয় হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। একটা বিজনেসের দায়িত্ব হচ্ছে তার লিগ্যাল এবং ইকোনমিক অব্লিগেশন। আমরা আগেই বলেছিলাম লিগ্যাল এবং ইকোনমিক অব্লিগেশনের বাইরে গিয়ে যখন আপনি কোনো কাজ করবেন সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি সমাজের জন্য। যখন কর্পোরেট করবে সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন লেভেলস অ্যান্ড ইকোনমিক অব্লিগেশন অথবা প্রিন্সিপালস অফ কোর্স সোশ্যালেও থাকবে, প্রতিষ্ঠানের জন্যও থাকবে। দেন ইউ শুড ডু রাইট থিংস অ্যান্ড অ্যাক্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। দিস ইজ কল্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান কিংবা সমাজের উন্নয়নের জন্য আপনি যখন কাজ করবেন সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল অব্লিগেশন যেটা আপনাকে ফলো করতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন। ক্লাসিক্যাল ভিউ প্রফিট অর্জন করবেন। সোশিও ইকোনমিক ভিউ প্রফিটের বাইরে ইউ শুড ডু সামথিং গুড ফর দ্য সোসাইটি। This is classical socio-economic view. And social responsibility, when you will perform something for the betterment of the society, then it is called social responsiveness beyond your legal and social obligation, যেটা আপনার সোশ্যাল অব্লিগেশনের বাইরে গিয়ে কিছু করবেন, দিস ইজ সোশ্যাল রেসপন্সিভনেস। দেন গ্রিন ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। গ্রিন ম্যানেজমেন্ট এটা আবার কি জিনিস? গ্রিন হচ্ছে আপনি পেপারলেস বিজনেস করা অথবা পেপারলেস কোনো কার্যক্রম সম্পাদিত করাই হচ্ছে গ্রিন ম্যানেজমেন্ট। যখন কোনো প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কার্যাবলী স্বাভাবিক নিয়মে সম্পাদনের বাহিরে গিয়ে
ইলেকট্রিক পদ্ধতি অথবা পেপারলেস হতে পারে, দেন ইট ইজ কল্ড গ্রেন ম্যানেজমেন্ট। সাস্টেনেবিলিটি মিনস আপনি একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, এখানে প্রচুর পরিমাণ পেপার ইউজ করেন, আপনার ফটোকপি মেশিন দরকার, প্রিন্টার দরকার। These are all so many expensive instrument. At the same time, you also need some postmaster to carry your document. But in case of green management, these are all things should be these all things can be avoided. কিভাবে আপনি ইলেকট্রিক মেল ইউজ করবেন অথবা মিটিং এর জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, অথবা আপনি এই যে আমরা গুগল ইউজ করি, জুম ইউজ করবেন অথবা গুগল মিট ইউজ করেন, এভাবে আপনি আপনার মিটিং এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। দেন ইট ইজ কল্ড গ্রিন ম্যানেজমেন্ট। আর এভাবেই আপনার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করা সম্ভব উইদাউট ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল রিসোর্স। এখন আপনি যদি পেপার ইউজ করেন, পেপার ইউজ প্রডিউস করার জন্য আপনার কাগজ দরকার, কাগজ কোথা থেকে আসবে? গাছ থেকে আসবে, তাহলে বন উজাড় করতে হবে। কিন্তু আপনি যদি গ্রিন ম্যানেজমেন্টে যান, দেন ইউ উইল stop yourself from wasting your valuable papers. In that way, green management will help you continue your business sustainably. Then হচ্ছে সোশ্যাল স্ক্রিনিং অ্যান্ড গ্রিন ম্যানেজমেন্ট। সোশ্যাল স্ক্রিনিং কিভাবে গ্রিন ম্যানেজমেন্ট নিয়ে থাকে? Applying social criteria to invest decision. সোশ্যাল ক্রাইটেরিয়া কি থাকে? ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়েলবিং কে গুরুত্ব দিয়ে থাকেন। দ্যাট মিনস ইউ উইল ইউজ or conduct paperless business, then it is called social screening. And যখন আপনি সোশ্যাল স্ক্রিনিং এ যাবেন, then you can ensure গ্রিন ম্যানেজমেন্ট। সোশ্যাল স্ক্রিনিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন অথবা অ্যাক্টিভিটিস পরিচালনা করবেন, you should always consider paperless activities, and that will ensure your environmental facilities and social well-being. এটা হচ্ছে সোশ্যাল স্ক্রিনিং। দ্যাট মিনস আপনি পেপারলেস যতটা ইউজ করতে পারেন এবং সোসাইটির উন্নয়নে কাজ করতে পারেন, দ্যাট ইজ কল্ড সোশ্যাল স্ক্রিনিং। এর মাধ্যমে কি হবে? আপনার গ্রিন ম্যানেজমেন্ট ইনশিওর হবে, and গ্রিন ম্যানেজমেন্ট উইল এনশিওর your sustainable performance of activities. So আজকে মনে হয় আমি আর আগাতে চাচ্ছি না, কারণ আপনার আজকে তো ফার্স্ট ক্লাস। এতটুকু কার কার সমস্যা আছে? যদি সমস্যা থাকে একটু বলতে পারেন, আর নইলে পরেও বলতে পারেন। আমি ভিডিওটা আপনাদের লিংকে দিয়ে দেব। নেক্সট ক্লাসে ফার্স্টের দিকে বলছিলেন যে ইনভেস্টের সময় একটা দেশ কি মানে বাইরের দেশে ইনভেস্ট করতে চায় নাকি নিজের দেশে ইনভেস্ট হোক এটা চায়? ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার অন্য দেশে আপনার ইনভেস্ট করতে হবে। একটা দেশ বাইরেও করতে পারে, নিজের দেশেও করতে পারে, এটা হচ্ছে তার সুবিধা অনুযায়ী। এখন আপনি মনে করেন আপনি ইনভেস্ট করবেন ইউএসএ তে। ইউএসএ তে যদি আপনি আরএনজি প্রোডাক্ট প্রডিউস করতে যান, তাহলে আপনাকে যে পরিমাণ লেবার কস্ট দিতে হবে সেটা দিয়ে আপনি ওখানে আরএনজি ফার্ম প্রতিষ্ঠা করতে পারবেন না। কিন্তু ইন কেস অফ বাংলাদেশ আপনার লেবারের কস্ট সো কম, সেজন্য আপনি বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। আবার আপনি যদি বলেন যে আমি বাংলাদেশে সফটওয়্যার ফার্ম প্রতিষ্ঠা করব, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যেখানে আসলে স্কিল পিপল আছে কিনা। And then you should look for USA for your better capability of getting skill person. আপনার possibility of getting skill person. আপনি যখন স্কিল পারসন পাবেন, সেখানে আপনার সফটওয়্যার বিজনেসটা ভালো হবে। এখন ইনভেস্টমেন্ট আপনি দেশে করবেন অথবা বিদেশে করবেন, ইট ডিপেন্ডস অন দ্য ফ্যাসিলিটিস এক্সিস্ট ইন ইউর কান্ট্রি। আপনার দেশে অথবা বাইরে যে পরিমাণ সুযোগ সুবিধা বিদ্যমান, তার উপর ভিত্তি করে আপনি ইনভেস্ট করবেন। আর এই সুযোগ সুবিধার কারণে আপনার ফরেন ইনভেস্টমেন্টের কথা আসে। আপনার দেশে যদি সব ফ্যাসিলিটিসই ভালো থাকে, তাহলে আপনি কেন বাইরে যাবেন? Obviously you will never go to invest foreign countries, কারণ আপনি দেশে আছেন, আপনার দেশের রুলস রেগুলেশন কালচার সবকিছুর সাথে আপনি অভ্যস্ত। যখন দেশের বাইরে যাবেন তখন তো আপনি বিভিন্ন
মতবাদের পিপল পাবেন, তাদের সাথে তো আপনার রুলস রেগুলেশন মানিয়ে নিতে হবে। এখন সবকিছু কজ ইফেক্ট অ্যানালাইজ করে আপনি দেখবেন কোন দেশে ইনভেস্ট করবেন। এটা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে। আপনার যেখানে অ্যাডভান্টেজ বেশি হবে ক্যালকুলেশন করে সেখানে ইনভেস্ট করবেন। আর এক্ষেত্রেই আমার ফরেন ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে। এখন চাইনিজ হ্যাঁ বলেন। আচ্ছা, অন্য দেশ যদি ধরেন বাংলাদেশের কোনো একটা ফিল্ডে ইনভেস্ট করে, ওইটা কি বাংলাদেশের জন্য লাভজনক হবে না হবে না? অফকোর্স লাভজনক। প্রত্যেকটা দেশ চায় তার দেশে ইনভেস্টমেন্ট করা হোক। আপনি যখন সাপোজ মনে করেন আপনি 10,000 অথবা 10 লাখ আপনি ইউএস ডলার ইনভেস্ট করলেন বাংলাদেশে। এখন আপনি যদি ইনভেস্ট করবেন, 100 লোকের কর্মসংস্থান হবে, 100 লোক কাজে জড়িত হবে, সেখানে নতুন প্রোডাক্ট উৎপাদিত হবে, প্রোডাক্ট বিক্রি হবে, তখন কি মানি ফ্লো বাড়বে না? মানি ফ্লো বাড়া মানে হচ্ছে আপনার জিডিপি বেড়ে যাওয়া। আপনার হচ্ছে সাপোজ 10 লাখ ডলার রয়েছে, আপনি রেখে দিলেন, কোনো লাভ হলো না। এখন আপনি যদি হাত বদল করেন তাহলে জিডিপিটা বেড়ে যাবে। আসলে জিডিপির সাথে হাত বদলের অনেক সম্পর্ক। আপনার সার্কুলেশন অফ মানি যত বেশি হবে, ইনফ্লেশন বেশি হবে, ইনফ্লেশন বাড়লে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি সম্প্রসারিত হবে। আপনার হাতে যদি টাকা রেখেই দেন তাহলে তো কোনো লাভ হইল না। আপনার হাতে তো টাকা আছে, কিন্তু যখন আপনার হাত থেকে টাকা প্রোডাক্ট উৎপাদিত হবে তখন সেটা অবশ্যই লাভজনক হবে। এখন দেশে এবং বাইরে কোনটা লাভজনক এটা ডিপেন্ড করে আপনার ফ্যাসিলিটিস এর উপরে। বাইরে যদি আপনি সবকিছু ফ্যাসিলিটিস ভালো পান দেশ থেকে, যে বললাম যে একটু ইউএসএ তে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক বেশি অ্যাডভান্স স্কিল, সেখানে আপনি সফটওয়্যার বিজনেস খুব ভালো করতে পারবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি ইউএস এর ইনভেস্টররা অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এসব দেশে ইনভেস্ট করবে, কারণ সেখানে লেবার কস্ট সো হাই। এখন মেশিন দিয়ে আপনি হাতের কাজ খুব সুন্দরভাবে সম্পাদন করা যায় না, কিন্তু সফটওয়্যারের কাজ অবশ্যই মেশিন দিয়ে করতে হবে। সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার আপনি যদি প্রোগ্রামিং কিংবা চন্দ্রগ্রহের কোনো উপযান পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউএসএ কে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বলেন না আমি আরএমজি প্রোডাক্ট উৎপাদন করবো, দেন ইউ শুড লুক ফর চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ফ্যাসিলিটিস। আমি বলছি যে মানে যদি অন্য দেশ বাংলাদেশে ইনভেস্ট করে, ধরেন অন্য কোন আমেরিকা যদি বাংলাদেশে 100 কোটি টাকা ইনভেস্ট করে, তাহলে কি এটা বাংলাদেশের জন্য লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। আপনি যখন বাহির থেকে রেমিটেন্স আসে না, তখন তো রেমিটেন্স কি দেখানো হয়? বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গেছে। যখন বাংলাদেশে ইনভেস্ট করবে সেটা বাংলাদেশ ব্যাংকেই আসতে হবে। এটা বাংলাদেশের জিডিপির ইন্ডিকেটর। এটা বাংলাদেশের জন্য লাভজনক। এটাই বুঝছি। এটা প্রত্যেকটা দেশের জন্য। আমি অনেক আগেই বলেছিলাম, আপনি সম্ভবত নেটওয়ার্কের কারণে অথবা অন্য কোনো কারণে পান নাই। মানে প্রত্যেকটা দেশই লাভবান হবে যদি তারা অন্য দেশ থেকে বিনিয়োগ পেয়ে থাকে। কারণ আপনার হাতে আজকে মানি আছে, দ্যাট মিনস ইউ ক্যান ডু সামথিং। আপনার হাতে মানি নেই, আপনি কিছু করতে পারবেন না। আপনার হাতে আপনার বন্ধু টাকা দিয়েছে, যদিও সে টাকা পায়, এখন কি আপনার হাতে টাকা আছে, আপনি রাজা। তেমনি ভাবে যদি বাংলাদেশে ইনভেস্ট করে ইউএসএ, বাংলাদেশি রাজা। ইউএসএ ইনভেস্ট করেছে, সো হোয়াট, টাকা তো বাংলাদেশি আছে, সে কিছু করতে পারে বাংলাদেশ সরকার। দিস দ্য ম্যাটার। তো আজকে ক্লাস এ পর্যন্তই, প্রথম ক্লাস। তো নেক্সট ক্লাস আমি বলে দেবো। আপনাদের রুটিনটা দিলে আমার একটু ভালো হবে, শেয়ার একটু রুটিনটা দিয়ে দেবেন। জি স্যার। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, লাভ ইস।